আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। শিক্ষার্থীরা নয়, জঙ্গি কায়দায় গেল কয়েকদিনে সারা দেশে সহিংসতা করেছে বিএনপি জামায়াত। এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, দোষীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের সংকটে শেখ হাসিনা পালিয়ে যায় না এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষের নিরাপত্তার কারণে বাধ্য হয়ে কারফিউ ও সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন আতিকা রহমান। তাই বাংলাদেশ আজকে উন্নয়ন চলমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যবসায়ী সংগঠন ও দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের উপর নির্ভর করে দেশের উন্নয়নের চালিকা শক্তি, সেসব গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিতভাবে শিবিরের জঙ্গিরা হামলা করেছে, আর তাদের সঙ্গী হয়েছে বিএনপি। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরের, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে গাছের সাথে ঝুলিয়েছে। যে কটা ভবন আমরা তৈরি করছি, একটা বেজা অফিস থেকে শুরু কোনোটাই বাদ যায়নি, হামলা করেনি, আগুন দেয়নি। উদ্দেশ্যটা কি? এখানে শিবির পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে? এই দুর্বৃত্ত শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। এবার অত সহজে ছাড়া হবে না। প্রধানমন্ত্রী বলেন, নাশকতা ঠেকাতে জানমালের নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তীতে জেলাভিত্তিক কারফিউ শিথিল করা হবে। আমাদের অনেকে বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো। আমি রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে এসেছি। আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে, তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি। কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। কারণ আমি তো কখনো এটা চাইনি। কারণ আমি যখন 81 সালে দেশে ফিরে আসি, প্রতি রাতে কারফিউ ছিল। জিয়াউর রহমান যতদিন দেশ চালিয়েছে, রোজই কারফিউ। দেশের সংকটময় পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। 2009 থেকে এই পর্যন্ত দেশটাকে ওটুকু তুলতে পেরেছে বলে আজকে সেইটাকেই ধ্বংস করা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি, যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না। তা আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি, যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে। আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ডেটা সেন্টার পুনরুদ্ধার হলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ইন্টারনেট সংযোগ চালু, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আমি ক্ষমতায় এসেছিলাম দেশটাকে উন্নত করতে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সরকার পতনের টার্গেট নিয়ে নাশকতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন বলে জানালেন ব্যবসায়ী নেতারা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কারফিউ দেওয়া হয়েছে সন্ত্রাসীদের দমন করতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের মত বিনিময়ে তারা এসব কথা বলেন। আর বাদলের রিপোর্ট। দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভার শুরুতেই গত কয়েকদিনের নাশকতার খণ্ডচিত্র দেখানো হয়। নাশকতা নিয়ে শুরুতেই বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সরকার এবং ছাত্রদের যে অবস্থান, তার বাইরে একটি তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। এই তৃতীয় পক্ষ অগ্নি সন্ত্রাস এবং জঙ্গি কায়দায় আক্রমণগুলি করছে। তো কাদের রাজনৈতিক যে উদ্দেশ্য, হাসিলের হাতিয়ার কাদের? এই জামাত এবং শিবির। এটা আজকে পরিষ্কার। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, স্বাধীনতা বিরোধীরাই কয়েকদিন দেশে নাশকতা চালিয়েছে। ছাত্ররা এখানে কোনো আন্দোলন করছে না। এই আন্দোলনটা কিন্তু আসলেই এমন বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে যে এটা সরকার পতন করার একটা আন্দোলন ছিল। এ সময় ব্যবসায়ীরা বলেন, জানমালের ক্ষতি রক্ষায় কারফিউ আরও আগে দেয়া উচিত ছিল। যারা নাশকতার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ী নেতারা। বঙ্গবন্ধুকে আমরা খুন করে ফেলেছি, ওনার কন্যাকে মারতে পারলে আমাদের স্বার্থ হাসিল হবে, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে, তারা এই বিষয়গুলি নিশ্চয়ই
উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আছেন, আমরা আছি। আপনি যতদিন আছে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ ততদিন আপনার পাশে আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতির বিস্তারিত তুলে ধরে ইন্টারনেট চালুর দাবিও জানান তারা। বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থাটা কি? আজকে 10 দিন 12 দিন যাবৎ কার্যত তারা অবরুদ্ধ। আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের মাস্টার কি? আপনি অতি সত্বর আমাদের এই সমস্ত এই জঞ্জাট মুক্ত করে আমাদেরকে ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। আপনার পাশে আমরা আছি, জীবন দিয়ে হলে আপনার পাশে থাকব। পরিস্থিতি স্বাভাবিক করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান ব্যবসায়ী নেতারা। এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে, এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। AR বাদল, RTV, ঢাকা। দেশব্যাপী জ্বালাও পোড়াওয়ের বড় প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। পণ্যবাহী পরিবহন প্রবেশ করতে না পারায় দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। উদ্বেগে ক্রেতা এবং বিক্রেতারা। যে কোনো মূল্যে সরবরাহ ঠিক রাখার তাগিদ বাজার বিশ্লেষকদের। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। আরও জানাচ্ছেন মারুফ রেজা। পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রভাবটি পড়েছে মানুষের জনজীবনে। খুব স্বাভাবিকভাবে জ্বালাপোড়ার সবচেয়ে বড় আঁচটি লেগেছে নিত্যপণ্যের বাজারে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারণ বাজারে। দেখে নেব আজকের বাজার দর, বাড়তি দামের কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা, ক্রেতাদেরই প্রতিক্রিয়া কি। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সবজি বাজারে। গেল সপ্তাহে যে চিচিঙ্গা বিক্রি হয়েছে 50 টাকা কেজি দরে, সেটা এখন 60 টাকা। একইভাবে বেগুন, পটল, পেঁপে, ঢ্যাঁড়স, কুমড়া সহ অন্যান্য সবজির দামও কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা করে। দূর থেকে আসতেছে না গাড়ি, আগে ধরেন না 500 গাড়ি আইতো, অনমোড আইয়ে 20টা 30টা। ক্যারিং খরচটা একটু বেশি নেয়, আর ক্যারিং খরচ বেশি নেওয়ার কারণে সবকিছুর একটু দাম বাড়তি থাকবে। দামের যে অবস্থা, মানে সে তুলনায় আমরা পরিমাণটা আমরা নিতে পারি না, ওই পরিমাণটা নেই, তার অর্ধেক সবজি আমরা নিতেছি। সবজির সঙ্গে সমান তালে বেড়ে চলেছে মাছের দরও। বেড়েছে ব্রয়লার, সোনালী সহ যে কোনো মুরগির দাম। মিনিকেট, নাজির শাইল কিংবা আটাশের দাম কেজিতে 2 থেকে 5 টাকা বাড়লেও একটি বেশি ব্যবধানে বেড়েছে মোটা চালের দাম। বাজারে তো বিক্রি হইতেছে না, মানুষ আইতে পারলে না বিক্রি হইব। আবার মাছ যদি আসতো তাহলে মাছের দামও কম হইতো। রিক্সে কেউ মাল আনে না, তো রিক্স না, মালটা লই আইতে যদি গাড়ি হাতে উপর আইতে। শান্তিভাবে চলক দেশ, যেভাবে সরকারেরও সমালোচনা করতে হবে, পাবলিকেরও সমালোচনা করতে হবে, যাতে কোনোভাবে কোনো সহিংসতা না হয়, কোনোভাবে কোনো মায়ের বুক খালি না হয়, এটা আমরা অবশ্যই চাই। বাজার দরের এমন অবস্থা কাটাতে পণ্য সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন এই বাজার বিশেষজ্ঞ। সরকারকে বিশেষ ব্যবস্থা, বাজারে যাতে পণ্য সরবরাহ সন্তোষজনক থাকে তার উদ্যোগ নিতে হবে। হতে পারে যেসব মোকাম থেকে শাকসবজি আসে, মাছ আসে, সেই সব মোকাম থেকে দিনের বেলায় ট্রাকের একটা বিশেষ পারমিটের ব্যবস্থা করা যেতে পারে। এদিকে চলমান বাজার পরিস্থিতি মনিটরিং শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক। আশ্বাস ছিল দ্রুত সময়ে ম্যানুয়ালি পণ্য ছাড়পত্র দেওয়ার। যেহেতু আমরাও আসলে অনলাইনে কোনো কাজ করতে পারছিলাম না, আমরা ম্যানুয়ালি, বিশেষ করে টেলিফোনে আমরা স্থানীয় প্রশাসন, ডিভিশনাল কমিশনার, জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে আমরা NBR এর সাথে কথা বলে আমাদের কাস্টমসের ক্লিয়ারেন্সটা আমরা অব্যাহতভাবে চালু রেখেছি। কয়েকদিনের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবার প্রত্যাশা জানান ভোক্তার মহাপরিচালক। মারুফ রেজা, RTV, ঢাকা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে জীবনযাত্রা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। দুপুরে রাজধানীতে সেনা কার্যালয় পরিদর্শন শেষে এমনটি জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে যাত্রাবাড়ি এলাকা পরিদর্শন শেষে পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ পর্যন্ত বিভিন্ন থানায় 30টি মামলা হয়েছে। ইকবাল অনিক, তাইমুন ইসলাম রায়হানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমন তারমির। যাত্রাবাড়ি সহ চলমান সংকটে রাজধানীতে সৃষ্ট সহিংসতার হট স্পটগুলোর পরিস্থিতি এখন শান্ত, কিন্তু কদিন ধরে চলা ধ্বংসযজ্ঞের চিত্র যে কারো মনেই কাঁপন ধরাতে পারে। এ অবস্থায় দুপুরে হেলিকপ্টার যোগে রাজধানীর সার্বিক পরিস্থিতি ও সেনা কার্যক্রম পরিদর্শনে বের হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে যাত্রাবাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান সেনাপ্রধান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। এটা খালি একমাত্র সেনাবাহিনী নয়, আমাদের সাথে বিমান বাহিনী,
নেভি তারাও ছিল, পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। প্রায় সমসাময়িক সময়ে যাত্রাবাড়ি এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন পুলিশ প্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও। তাদেরকে বলে দিয়েছে যে পুলিশকে হত্যা করতে পারলে এত টাকা হবে, এ ধরনের বিভিন্ন ভিডিও বার্তাও আমাদের কাছে এসেছে। নির্দিষ্ট করে কয়জনকে বলা হয়েছে সেটি আসেনি, কিন্তু আমাদের কাছে এরকম ভিডিও বার্তা এসেছে। যারা এই অপরাধের সাথে জড়িত আছে এবং অপরাধ সংগঠন করেছে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধজনক কর্মকাণ্ডের পাই পাই করে তাদের হিসাব দিতে হবে। এদিকে উত্তরার যেসব পয়েন্টে সর্বোচ্চ সহিংসতা হয়েছে সেসব স্থানে টহল বাড়িয়েছে এপিবিএন ও র্যাব। দুপুরে মেট্রো রেল স্টেশন সহ ওইসব স্থানগুলো পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যারা বের হবেন তারা যেন অনুমতি নিয়ে বের হন, এবং আমরা এই পেট্রোলিংয়ের মাধ্যমে এটাই নিশ্চিত করতে চাচ্ছি যে যারা দুষ্কৃতিকারী তাদের প্রতি একটা কঠোর বার্তা, কোনো অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মেট্রো রেল কর্তৃপক্ষ চাইলে প্রতিটি স্টেশনে এপিবিএন সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এদিন রামপুরা বাড্ডা ও আবুল হোটেল এলাকা পরিদর্শনে যান আনসার মহাপরিচালকও। বলেন, বিএনপি জামাত সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা বন্ধে আনসারের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। 741টি স্থাপনায় আমাদের 14,000 অঙ্গীভূত আনসার নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সুমন তানভীর, RTV, ঢাকা। কোটার প্রজ্ঞাপন প্রস্তুত হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন তিনি। এদিকে নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। এর আগে রোববার সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 93% মেধা এবং 7% বিভিন্ন কোটায় নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়ে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দেন আপিল বিভাগ। আমরা এটা একবার রেডি করেছি। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউর তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সিভিল প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারির পাশাপাশি রাস্তায় তল্লাশি চৌকি বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিলেন। কারফিউর আওতামুক্ত জরুরি সেবা ছাড়াও পাস ব্যবহার করে চলাচল করেন অনেকে। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার সুযোগে প্রয়োজনীয় কাজ সারেন সাধারণ মানুষ। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদেরকে নৃশংসভাবে হত্যা ও আহত করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এই বিবৃতিতে এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে কারফিউ জারি করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করেছে সরকার। কোটা বিরোধী আন্দোলনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীদের হেনস্থা, আটক ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে জানিয়ে হয়রানি বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিও করেন বিবৃতিতে। গ্যাস বিদ্যুৎ সংকটে চরম বিপাকে আছেন গ্রাহকরা। প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় বাড়ছে দুর্ভোগ। এদিকে সাম্প্রতিক সহিংসতায় 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলা সহিংসতার জেরে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, ফলে রিচার্জ করা যাচ্ছে না বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার। এতে করে গ্যাস বিদ্যুৎ সংকটে চরম অস্বস্তিতে আছেন গ্রাহকরা। যারা ফ্যামিলিতে আছে, বাচ্চা কাচ্চা আছে না, এখন হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় সেটা সমস্যা না। যে কারণেই হয়েছে এটা তো ন্যাশনাল ডিজাস্টার। সো ডিজাস্টারের এই সময় ভোগান্তি তো সব মানুষেরই হবে, বাট উই ওয়ান্ট মানে অ্যাজ সুন অ্যাজ এই জিনিসটা যেন সলভ হয় আর কি। কারণ কালকের তো অন্ধকারে আছে, সকালবেলা দৌড়ে আইছি, মনে করলাম যে অ্যাডভান্স যাবে আর কি, অটো যাবে, অটো তো গেল না। ডেসকো চাইলে দিয়ে দিতে পারতো আমাদেরকে রিচার্জটা। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি সবশেষ অবস্থা জানাতে রাজধানীর বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়েছে একটি গোষ্ঠী। বিএনপি, জামাত, শিবিরের নেতৃত্বে যে নৈরাজ্য করে বিদ্যুৎ সহ বিভিন্ন ইনস্টলেশন যারা ছিল
সেখানে আক্রমণ করেছে। প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। এখনকার সময় আমরা হিসাবে যদি বলতে পারি, আমরা ইনভেস্টিগেশন করার পরে আমরা জানতে পারবো আমাদের কি হয়েছে, কেবলমাত্র বিদ্যুৎ খাতে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল দুর্বৃত্তরা। প্রিপেড মিটার সচল সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কথাও জানান নসরুল হামিদ। বিল দেওয়ার ব্যাপারে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেম আমরা পরীক্ষা করে চালু করেছি। মোটামুটি আজকে পর্যন্ত আমরা মোটামুটি এখন একটু স্বস্তির ভাব আছে। বিদ্যুতের বিশেষ করে ঢাকা শহরে ডিপিডিসি এলাকাতে সিঙ্গেল ফেজ মিটারের জন্য আমরা 3000 টাকা এবং 3 ফেজ মিটারের জন্য আমরা 75 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছে। দেশের সব বিদ্যুৎ সাব স্টেশন চালু আছে জানিয়ে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আশিকুল আলম, RTV, ঢাকা। নাশকতার আগুনে পুড়েছে সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনের 29টি ট্রাক, ভাঙচুর করা হয় আরও 17 যানবাহন। গেল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 4 কার্যালয়ে দুর্বৃত্তরা এই হামলা চালায়। গাড়ি অচল হওয়ায় মিরপুরের পথে পথে জমেছে আবর্জনা, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অস্বস্তিতে সাধারণ মানুষ। সিটি কর্পোরেশন জানায়, যানবাহন না থাকায় জমে থাকা বর্জ্য অপসারণে অন্তত 3 দিন সময় লাগবে। এদিকে মেয়র জানিয়েছেন, উত্তর সিটি কর্পোরেশনের 205 কোটি টাকার ক্ষতি হয়েছে। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। প্রথম দেখায় মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের চিত্র, কিন্তু এটি আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 4-এর কার্যালয়। গেল শুক্রবার এই অফিসে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। প্রথমে চালানো হয় ভাঙচুর, এরপর একে একে জ্বালিয়ে দেয়া হয় বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা গাড়িতে। 3 দিন পরেও এখনও ধোঁয়া উঠছে এসব ধ্বংসস্তূপ থেকে। এই অফিসে কর্মরতরা বলছেন, হঠাৎ করেই চারপাশ থেকে সিটি কর্পোরেশনের অফিসে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। তবে সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। শুক্রবার দিন দেখি প্রায় 2-3 হাজার লোক ভিতরে ঢুইকা আগে গ্লাস ভাঙচুর করলো, এরপর ধাপে ধাপে প্রত্যেকটা সারিতে আগুন জ্বালাই দিল গাড়ি। আমরা এই দেখে শুধু আমরা নিজেরা আত্মরক্ষার জন্য আমরা গেটের ভিতরে ছিলাম। চারপাশ দিয়ে দেয়াল দিয়ে ওরকম লোক আসতেছে, কিন্তু 14-15 বছরের সব ছেলেগুলা, এগুলা স্টুডেন্ট না। আগুন নিভাতে আসলে পরে তারপরে ওরা আরো লোকজন এসে হামলা করে, আগুন নিভানোর চেষ্টা করলেও তারা নিভাইতে দেয়নি আমাদেরকে। যখন সিটি কর্পোরেশনের বর্জ্যের গাড়ি পুড়িয়ে দেয়া হয়, সেই সময় মিরপুরের প্রধান সড়কে জমে আছে বর্জ্যের স্তূপ। এই রাস্তায় এখন চলাচলে সব থেকে ভোগান্তি পোয়াচ্ছেন এলাকাবাসী। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মুখে কাপড় দিয়েও রেহাই মিলছে না। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন। একের পর এক ময়লার স্তূপ বাঁধছে, এলাকা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আমরা কোনো সুরাহা পাচ্ছি না, কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে না। এই 3 দিন পর্যন্ত এখানে ময়লাটা এখানে জমে রয়েছে। আমাদের সামনে পাম্প, এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের তো থাকতেই কষ্টকর হইতেছে। সাধারণ মানুষ এগিয়ে দিয়ে যাইতে পারতেছে না, গন্ধে আশেপাশে যারা ব্যবসা বাণিজ্য যারা করতেছে তাদেরকে সমস্যা। সিটি কর্পোরেশন বলছে, গাড়ি না থাকায় অন্তত 3 দিন লাগবে রাস্তা থেকে বর্জ্য অপসারণ করতে। কিলোমিটার ধরে বর্জ্য পড়ে আছে রাস্তার পাশে, সেটি আমরা খুব গুরুত্বের সাথে কালকেও আমরা কাজ করেছি, আজকে সকাল থেকে কাজ করছি, কাজ অব্যাহত আছে। আমার ধারণা যে ইনশাল্লাহ আমরা আগামী 2-3 দিনের মধ্যে একটা স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে পারবো। এদিকে সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, 4 ভাগের 1 ভাগ গাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে প্রায় 205 কোটি টাকা। আমি শুক্রবার দিনের ভিতরে, আমি চাচ্ছি শনিবার ম্যাক্সিমাম এর মধ্যে আমাদের, কারণ এই টোটাল কাজটাকে আমি আবার অ্যাজ ইট ইজ নিয়ে আসতে চাই। এই সময়ে নগরবাসীকে ধৈর্য ধরে কর্পোরেশনকে সহায়তার আহ্বান বর্জ্য ব্যবস্থাপনা প্রধানের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 1 বছরের আগে চালু করা যাচ্ছে না দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন করে DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি জানান, ঘটনা তদন্তে কমিটি 10 কার্যদিবসের মধ্যে ক্ষতি ও সমাধান সম্পর্কে প্রতিবেদন দেবে। আর বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন করে তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার জানান, বিটিভির মেইন স্টোর রুম ছাড়া পুরো ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। মেট্রো রেলের ব্যস্ততম স্টেশন মিরপুর 10-এ গেল 18 জুলাই আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরদিনই ভাঙচুর করা হয় কাজীপাড়া স্টেশন। এতে স্টেশন দুটির ব্যাপক ক্ষতি হয়।
নাশকতাকারীদের পরিকল্পিত হামলায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এতে চরম বিপাকে পড়েন রাজধানীর সাধারণ যাত্রীরা। যেই ক্ষতি অপূর্ণ এগুলা করা মোটেও ঠিক হয় না। ছাত্রের উপরে আসেন, কিন্তু বাচ্চা পোলাপাইন দেখি এটা কিন্তু অবশ্যই ছাত্র না, আর ছাত্র হলে ছাত্রদের একটা বয়স দেখা যায়, দেখলে বুঝতে পারে। লাইনে লাইনে উপরে উঠতেছে, কিন্তু এরা কেউ ছাত্রের মতো লাগে নাই, ছাত্রলীগের মতো লাগে না। এরা কি আমরা তো বুঝতেছি না, তাহলে এদেরকে কারা আনছে, এরা কেন এই মেট্রো রেলটা ভাঙলো? সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, এই ক্ষতি কাটাতে 1 বছর সময় লাগবে। সিভিল যে কার্যক্রম আছে এখানে, এই কার্যক্রম ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। আমাদের ইলেকট্রিক্যাল কার্যক্রম আছে, ইলেকট্রিক্যাল কার্যক্রমও ধ্বংস হয়েছে। আমাদের মেকানিক্যাল কার্যক্রম আছে, সেই জায়গাগুলো ধ্বংস হয়েছে। এই জিনিসগুলো প্রকিউর করে ফিক্স করে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 বছরের মতো সময় লাগবে। তারপরে যখন আমরা রিপোর্টটা পাবো, তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে কতদিন লাগবে। দুষ্কৃতিকারীদের হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন ঘুরে দেখেন তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, নাশকতার ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। বিটিভির যদি বলতে যাই আমি, যে এমন কোনো জায়গা রাখে নাই যেখানে ক্ষতচিহ্ন নেই, আগুন দেওয়া হয়নি। যেখানে আগুন লাগেনি সেটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আমরা ছাত্রদেরকে কখনোই এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আমরা দেখিনি। শিক্ষার্থীরা নন, 2টি হামলাই সন্ত্রাসীরা ঘটিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দীপ্তজন পাল, RTV, ঢাকা। যাদের ভিসা জটিলতা রয়েছে তাদের ভিসার মেয়াদ 15 দিন বাড়াতে সৌদি সরকারের সাথে যোগাযোগ চলছে। আর চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ বিমান ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। এদিকে দেশে ফিরেছে বিমানের শেষ হজ ফ্লাইট। ইকবাল অনিকের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলা আন্দোলনের জেরে সড়ক, রেল ও নৌপথ বন্ধের মতো কর্মসূচির ডাক দেয় আন্দোলনকারীরা। পরে কমপ্লিট শাটডাউনে ভোগান্তিতে পড়েন বিদেশগামী যাত্রীরা। ভোগান্তির তো কোনো শেষ নাই। 2000 টাকার ভাড়া 10,000 টাকা, এই জন্য একদিন আগে আসা লাগছে। ফ্লাইট ছিল 20 তারিখে সকাল 10:40 তো আসার পরে দেখি ফ্লাইট ক্যান্সেল। রাস্তায় চারবার হামলা হয়েছে। আমি হামলার মাঝে হয়েছি, আমার গাড়ি ভাঙছে, বরাবর হাতে গ্লাসে নীল লাগছে। মাইক্রোসফট ফ্লাইট ডাটা রেকর্ডারের সমস্যার কারণে 18 জুলাই বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। তবে এখন তা সচল হয়েছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। বলেন, গত 3 দিন কোনো ফ্লাইট বাতিল হয়নি। ফ্লাইট বাতিলের কারণে যারা ভিসা জটিলতায় পড়েছেন তাদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি এম্বাসির সাথে কথা বলেছে। সৌদি এম্বাসি তাদেরকে জানিয়েছে যে এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছে, তারা যদি অ্যাপ্লিকেশন করে তখন তারা ভিসার ডেট বাড়িয়ে দেবে। এটা হচ্ছে একটা। আরেকটা, আমরা চেষ্টা করছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি গভর্নমেন্টকে চেষ্টা করছি যোগাযোগ করতে, যে তারা যাতে সার্বিকভাবে সকল ভিসার মেয়াদ বাংলাদেশের জন্য 15 দিন বাড়িয়ে দেয়। আর চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যদি বিমান ভাড়া বাড়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। ভাড়ার ব্যাপারে আইকাওয়ারে একটা রুলস আছে। আমরা দেখব যে সেই রুলসের বাইরে যে যদি কেউ ভাড়া বৃদ্ধি করে থাকে, যেটা ইতিমধ্যে আমি দায়িত্ব দিয়েছি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। প্রাথমিকভাবে ফাইন, এরপরে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কোনো জটিলতা ছাড়াই শেষ হজ ফ্লাইটে 11 হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। এবং পোস্ট হজ সব ফ্লাইটগুলো সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে পেরেছি। আর আজকে আমাদের আনুষ্ঠানিক যে পোস্ট হজ ফ্লাইট সেটার সমাপ্তি, সেখানেও মোট 40,000 আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। সোমবার 148টি আন্তর্জাতিক ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা জানায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ইকবাল অনিক, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদে এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।